যে সংখ্যাসমূহের মাধ্যমে কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন দিক বিষয়ে জানা যায় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। যে সকল সংখ্যাসমূহের মাধ্যমে কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন দিক বিষয়ে ধারণা পাওয়া যায় বা জানা যায় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোয়ান্টাম সংখ্যা না জানলে আমরা আউপনীতি, ঘূর্ণনীতি এবং পাউলির গর্জন নীতি বিষয়ে কোনো ধারণা পাবো না এবং ইলেকট্রন বিন্যাসও করতে পারবো না। কোয়ান্টাম সংখ্যা মোট চারটি। সে চারটি কোয়ান্টাম সংখ্যা হলো: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মোট চারটি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই যে এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যার দুটি নাম: অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর সাবসাইডারি কোয়ান্টাম নাম্বার, এটিকে প্রকাশ করা হয় এল দ্বারা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। এরপরে 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বার, এবং এটিকে প্রকাশ করা হয় এস দ্বারা। এই চারটি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা একটি পরমাণুতে ইলেকট্রনের সঠিক অবস্থান বিষয়ে ধারণা পাই। প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারবো কক্ষপথের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারবো কক্ষপথের আকৃতি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারবো ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারবো আমরা ইলেকট্রনের ঘূর্ণন দিক। অর্থাৎ একটি ইলেকট্রনের কোন পরমাণুতে সঠিক অবস্থান আমরা এই কোয়ান্টাম সংখ্যাসমূহের মাধ্যমে জানতে পারি। কোয়ান্টাম সংখ্যা টোটাল চারটি। যে সকল সংখ্যাসমূহের মাধ্যমে কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন দিক বিষয়ে জানা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা মোট চারটি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত জানার জন্য প্রথমে আমরা জানবো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা এল ডান দিকে লিখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল নির্দেশ করে। এখানে এল এর মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত এবং এর মান হয় টোটাল nt, অর্থাৎ n এর মান যত l এর মান হয় ততটি, এবং তার মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। আমরা যদি দেখি n এর মান 1 হলে l এর মান হবে জাস্ট 0, মানে সংখ্যা কয়টি হচ্ছে একটি। n এর মান 2 হলে l এর মান হচ্ছে 0, 1, সংখ্যা দুইটি। n এর মান 3 হলে l এর মান হচ্ছে 0, 1, 2, সংখ্যা তিনটি। n এর মান 4 হলে l এর মান হচ্ছে 0, 1, 2, 3, অর্থাৎ সংখ্যা চারটি। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম এখানে, যে n এর মান যত l এর মান ঠিক ততটি, কিন্তু যদি মানের ক্ষেত্রে দেখি তাহলে দেখবো যে 1 কম হবে। অর্থাৎ আমরা প্রথমে যদি খেয়াল করি n এর মান যদি 1 হয় l এর মান 0 থেকে শুরু, তবে n-1 অর্থাৎ 1-1 মানে 0 হয়। অর্থাৎ এখানে আমরা লিখবো n এর মান 1 হলে l এর মান 0 হয়। কিন্তু n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি হবে 0 থেকে n-1 অর্থাৎ 2-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত কি হয় 0 এবং 1, এজন্য 0 আর 1 লিখছি। n এর মান 3 যদি হয় সেক্ষেত্রে n এর মান হয় 0 থেকে 3-1 অর্থাৎ 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2। 4 এর ক্ষেত্রে একই রকম, 0 থেকে শুরু করে 4-1 অর্থাৎ 3 পর্যন্ত, 0, 1, 2, 3। আমরা এখন অরবিটাল গুলো যদি খেয়াল করে দেখি, যে 0 এর জন্য আমরা পাই s অরবিটাল, 0 এর জন্য পাই আমরা s অরবিটাল, 1 এর জন্য পাই আমরা p অরবিটাল, 1 এর জন্য পাই আমরা p অরবিটাল, 2 এর জন্য পাই আমরা d অরবিটাল,
আর 3 এর জন্য পাই আমরা f অরবিটাল। আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি যে এখানে n এর মান 1 হলে সেক্ষেত্রে শুধুমাত্র একটি অরবিটাল আমরা পাবো, সেটা হচ্ছে s অরবিটাল। n এর মান 2 হলে এক্ষেত্রে আমরা দুইটি অরবিটাল পাবো, s এবং p অরবিটাল। n এর মান 3 হলে পাবো আমরা তিনটি অরবিটাল, s p d। এবং n এর মান 4 হলে পাবো আমরা চারটি অরবিটাল, s p d এবং f অরবিটাল। আমরা এখানে তাহলে আমরা সংখ্যাটা যদি বসাই দিই এখানে, তাহলে আমরা দেখব প্রধান কোয়ান্টাম সংখ্যা মানটা যদি বসাই দিই 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে একটা n এর মান যদি 1 হয় সেক্ষেত্রে কোন অরবিটাল এক্সিস্ট করে। 1 এর ক্ষেত্রে শুধুমাত্র 1s অরবিটালটি এক্সিস্ট করে, এখানে 1p 1d 1f এই অরবিটালটি এক্সিস্ট করে না। আবার 2 এর ক্ষেত্রে শুধু 2s এবং 2p এক্সিস্ট করে, 2d 2f এটি এক্সিস্ট করে না। আবার 3 এর ক্ষেত্রে টোটাল তিনটি এক্সিস্ট করে, 3s 3p এবং 3d। এক্ষেত্রে 3f এক্সিস্ট করে না। আবার 4 এর ক্ষেত্রে এখানে 4s 4p 4d 4f চারটি এক্সিস্ট করে। অর্থাৎ যদি পরীক্ষায় বলা হয় যে 2f অরবিটাল সম্ভব কিনা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। আমরা এখানে আবার ব্যাক যাই। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক যাওয়ার আগে আমরা জানতে হবে যে n এর মান এর উপর ভিত্তি করে l এর মানটা নির্ভর করে। এর মানটি হচ্ছে 0 হতে n - 1 পর্যন্ত, l এর মান হচ্ছে 0 থেকে n - 1 পর্যন্ত। এবং এর সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখবো nt। n এর মান 1 হলে আমরা পাই শুধু 0, অর্থাৎ এক্ষেত্রে 1s অরবিটাল এবং সেক্ষেত্রে পাচ্ছি আমরা একটি। 2 এর ক্ষেত্রে আমরা পাই n এর মান পাই আমরা দুইটি, 2s 2p পাই এর জন্য, অর্থাৎ সংখ্যা পাই টোটাল দুইটি। n এর মান 3 এর ক্ষেত্রে পাই আমরা n এর মান 0 1 2, অর্থাৎ 3s 3p 3d। এক্ষেত্রে পাচ্ছি আমরা তিনটি অরবিটাল। আবার n এর মান 4 হলে পাই আমরা n এর মান 0 1 2 3, অর্থাৎ 4s 4p 4d 4f, অর্থাৎ চারটি অরবিটাল আমরা পাচ্ছি। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বিষয়ে জানতে পারলে বা এদের মধ্যে সম্পর্কটা আমরা জানতে পারলে আমরা একটা অরবিটে কতগুলো অরবিটাল প্রযোজ্য বা কতগুলো অরবিটাল সম্ভব সেটা আমরা সহজেই জানতে পারবো। আমরা এর উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্ন একটু দেখি যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। যদি প্রশ্ন করা হয় 2f কি সম্ভব বা 2f সম্ভব কিনা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে বলবো এখানে 2f এর ক্ষেত্রে n এর মান 2, n এর মান 2 হলে আমরা l এর মান জানি 0 এবং 1, 0 এর জন্য s অরবিটাল এবং 1 এর জন্য p অরবিটাল। অর্থাৎ 2 এর ক্ষেত্রে 2s এবং 2p সম্ভব, 2d সম্ভব নয়। অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে f এর ক্ষেত্রে, f অরবিটালের ক্ষেত্রে আমাদের l এর মান কত হতে হবে, l এর মান হতে হবে 0 1 2 3, অর্থাৎ এখানে f এর জন্য l এর মান হতে হবে 3। n এর মান যখন 2 সেক্ষেত্রে কখনোই l এর মান 3 পাওয়া সম্ভব নয়। এ কারণে আমরা বলতে পারি যে 2f অরবিটালটি সম্ভব নয় বা 2f অরবিটাল বাস্তবে এক্সিস্ট করে না। আবার আমরা অন্য একটা প্রশ্ন যদি আমরা দেখি 3f সম্ভব কিনা, এক্ষেত্রে আমরা একইভাবে দেখব 3f এর ক্ষেত্রে n এর মান 3, n এর মান যদি 3 হয় তাহলে আমরা দেখব l এর মান হবে 0 1 2, 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল এবং 2 এর জন্য d অরবিটাল। অথবা আমরা এই ক্ষেত্রে দেখব 3 এর ক্ষেত্রে হয় 3s 3p 3d। অর্থাৎ যেহেতু 3f এর ক্ষেত্রে আমরা 3 এর ক্ষেত্রে 3s 3p 3d সম্ভব, অর্থাৎ 3f অরবিটালটি সম্ভব না। আবার আরেকভাবে আমরা যদি ব্যাখ্যা করে দেখব f অরবিটালটি পেতে হলে আমাদের l এর মান অবশ্যই 3 প্রয়োজন। আর n এর মান 3 কখনোই আমরা n = 3 এর জন্য পেতে পারি না, কারণ n এবং l এর মান কখনো সমান হবে না। সবসময় l এর মান n এর মান অপেক্ষা 1 কম হবে, 0 থেকে n - 1 পর্যন্ত। অর্থাৎ আমরা দেখলাম যে 3f অরবিটালটি সম্ভব নয়। এভাবে তোমরা অন্যগুলো প্র্যাকটিস করতে পারো। আমরা এক্ষেত্রে আমরা আরো প্র্যাকটিস করতে পারি 1p সম্ভব কিনা, 2f সম্ভব কিনা, 4p সম্ভব কিনা, 3s সম্ভব কিনা, 3f সম্ভব কিনা। আমরা এভাবে করে সবগুলো প্র্যাকটিস করতে পারি। আশা করি তোমরা এই প্র্যাকটিস করতে পারবা। আমরা প্র্যাকটিস করলে একটু দেখবো 1p নো পসিবল না, 2f না, এটাও পসিবল না,
4f, হ্যাঁ এটি পসিবল। 3s পসিবল, 3f পসিবল না। এটা তোমরা প্র্যাকটিস করবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক এই ছিল আজকের লেকচার। আমরা এই পর্যায়ে দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এখানে মনে রাখতে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা অরবিটালটি জানতে পারি এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা সেই অরবিটালের কতগুলি উপশক্তি স্তর আছে সেগুলো আমরা জানতে পারি। এদের মধ্যে সম্পর্কটি হচ্ছে এল এর মান এর উপর ভিত্তি করে এম এর মান নির্ভর করে, অর্থাৎ এল এর উপর এম এর মান নির্ভর করে। এক্ষেত্রে মানগুলো হয় মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত, এবং যদি সংখ্যার দিক দিকে দেখি সংখ্যাটি হয় 2l প্লাস 1t। আমরা জানি যে এল এর মান সর্বনিম্ন হতে পারে 0, অর্থাৎ এস অরবিটালের জন্য। এস এর জন্য আমরা পাবো এখানে এল এর মান 0 হলে এম এর মান পাবো আমরা 0, অর্থাৎ মান পাচ্ছি আমরা 1t। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান পাচ্ছি আমরা মাইনাস 1 0 প্লাস 1, এই যে মাইনাস থেকে একবারে 0 সহ প্লাস পর্যন্ত, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা টোটাল 3টি। এল এর মান 2 হলে এম এর মান পাবো আমরা মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, অর্থাৎ এখানে মান পাচ্ছি আমরা টোটাল 5টি। আবার এল এর মান 3 হলে এম এর মান পাবো আমরা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ 7টি। আমরা এটি হলো মূলত এল এবং এম এর মধ্যে সম্পর্ক। আমরা দেখতেছি যে এখানে এল এর মান 0 হলে এম এর মান পাচ্ছি আমরা একটাই, অর্থাৎ মাইনাস এল। 0 ক্ষেত্রে মাইনাস 0 থেকে 0 সহ প্লাস 0, অর্থাৎ 0ই হয়, মান পাচ্ছি আমরা একটি। 1 এর ক্ষেত্রে পাচ্ছি আমরা মাইনাস 1 0 প্লাস 1, 2 এর ক্ষেত্রে পাচ্ছি আমরা মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 এবং প্লাস 2, 3 এর ক্ষেত্রে পাচ্ছি আমরা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। আর এখানে 12 প্লাস 1 বলা হচ্ছে এই কারণে, অর্থাৎ এল এর মান যা আছে তার ডাবল হয়। যদি 2 হয় তাহলে 1 2, ওইদিকেও মাইনাস 1 মাইনাস 2, অর্থাৎ টোটাল 4টা হচ্ছে, প্লাস এটা বাড়তি হচ্ছে সেটা 0, এই কারণে 12 প্লাস 1 লেখা হচ্ছে। এখানে 12 প্লাস 1 লেখা হচ্ছে। আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি যে আমরা এস এর 0 এর জন্য বলি এস অরবিটাল, অর্থাৎ এস অরবিটালের ক্ষেত্রে আমরা এর উপশক্তি স্তর কয়টি? একটি, অর্থাৎ এর কোনো উপশক্তি স্তর নেই। এল এর মান 1 এর জন্য আমরা বলি পি অরবিটাল। পি এর ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে টোটাল এম এর মান পাচ্ছি আমরা 3টি, অর্থাৎ পি এর উপশক্তি স্তর 3টি। এই উপশক্তি স্তরগুলোকে আমরা জানি পিএক্স পিওয়াই এবং পিজেড। এল এর মান 2 এর জন্য আমরা জানি ডি অরবিটাল। ডি এর ক্ষেত্রে টোটাল ডি এর উপশক্তি স্তর টোটাল 5টি, এবং এদের নামগুলো আমরা জানি dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। এবং 3 এর ক্ষেত্রে আমরা জানি f। এই ক্ষেত্রে আমরা টোটাল 7টি অরবিটাল পাবো। যেহেতু এটি এখনো আমাদের পাঠ্য বইয়ে আসেনি, শুধুমাত্র হচ্ছে বিভিন্ন পত্রিকায় বা অনলাইন কিছু অনলাইন পোর্টালে অ্যাভেলেবল, সেটা আমরা নিব না, অর্থাৎ আমরা শুধুমাত্র এস পি এবং ডি এই তিনটা বিষয়ে বিস্তারিত পড়বো। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি প্রত্যেকটা অরবিটালের কতগুলো উপশক্তি স্তর আছে, এই উপশক্তি স্তর সংখ্যাগুলোকে জানতে পারি। আমরা এখান থেকে দেখলাম এস এর ক্ষেত্রে কোনো উপশক্তি স্তর নেই, পি এর ক্ষেত্রে উপশক্তি স্তর আছে 3টি, ডি এর ক্ষেত্রে উপশক্তি স্তর আছে টোটাল 5টি, এবং এফ অরবিটালের ক্ষেত্রে উপশক্তি স্তর আছে টোটাল 7টি। এটি হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক। আর এই সম্পর্ক থেকেই আমরা মূলত এই সম্পর্ক এবং আগের সম্পর্ককে আমরা যদি অ্যাড করি, তাহলে প্রত্যেকটা অরবিটালের যে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউট হওয়ার ক্ষেত্রে যে আমরা পলির বর্জন নীতি, আউটবো নীতি এবং হুন্ডের নীতি প্রয়োগ করব, সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আসবে। যখন তোমরা পলির বর্জন নীতি, আউটবো নীতি এবং হুন্ডের নীতি করবা, তখন এই কোয়ান্টাম সংখ্যার এই পার্টটাকে অবশ্যই কাজে লাগবে। আমরা শেষে একটা কথা বলি, স্পিন কোয়ান্টাম সংখ্যা বিষয়টি বলি। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, এবং এই 2টি ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী হবে। ফার্স্ট টাইম ইলেকট্রন প্রবেশ করলে তার স্পিন হবে প্লাস হাফ, সেকেন্ড টাইম ইলেকট্রন প্রবেশ করলে তার স্পিন হবে মাইনাস হাফ।
অর্থাৎ আমরা এই যে সার্বিক বিষয়গুলো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই তিন এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই চারটি সম্পর্কের উপর ভিত্তি করে একটি প্রশ্ন প্রায় এসে থাকে, সেটি হলো তৃতীয় কক্ষপথের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান ব্যাখ্যা করো, অথবা দ্বিতীয় কক্ষপথের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান ব্যাখ্যা করো। তো আমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক, এসব বিষয়ে এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই চারটি কোয়ান্টাম সংখ্যার বিষয়ে জানতে পারি, তাহলে আমরা সহজেই এর পরের টপিক, যেটা তৃতীয় বা চতুর্থ কক্ষপথের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো বা মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, এটা আমরা জানতে পারবো। নীতিটি হলো, কোন পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে এটি নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এই অরবিটালের শক্তি n প্লাস l এর উপর ভিত্তি করে নির্ণয় করা যায়। আমরা যদি দেখি, আমরা কোয়ান্টাম সংখ্যা উপর ভিত্তি করে আমরা দেখছি যে 1 এর ক্ষেত্রে 1s, 2 এর ক্ষেত্রে 2s, 2p, 3 এর ক্ষেত্রে 3s, 3p, 3d, 4 এর ক্ষেত্রে 4s, 4p, 4d এবং 4f, 5 এর ক্ষেত্রে 5s, 5p, এভাবে চলতে থাকে। আমরা কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে জেনেছি যে 1 এর ক্ষেত্রে 1s অরবিটাল অ্যাভেলেবল, 2 এর ক্ষেত্রে 2s, 2p প্রযোজ্য, 3 এর ক্ষেত্রে 3s, 3p, 3d এবং 4 এর ক্ষেত্রে 4s, 4p, 4d এবং 4s। এইভাবে করে আমরা যদি কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে অরবিটালগুলোর দিকে লক্ষ্য করি, এখন আলবো নীতি অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করবে তাদের শক্তির উপর ভিত্তি করে, আর এই শক্তি নির্ণয় করা হয় n প্লাস l এর উপর ভিত্তি করে। n প্লাস l হলো, আমরা এখানে যদি আমরা n প্লাস l এর মানগুলো লিখি, তাহলে দেখবো 1s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হবে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। আমরা এখানে জানি যে যদি s অরবিটাল হয়, s অরবিটালের জন্য l এর মান হবে 0, p অরবিটালের ক্ষেত্রে l এর মান 1, d অরবিটালের ক্ষেত্রে l এর মান 2 এবং f অরবিটালের ক্ষেত্রে l এর মান 3। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর ভিত্তি করে আমরা এই অরবিটালের যে নামগুলো আছে সেগুলো আমরা জাস্ট লিখছি এখানে। আর এখানে l এর মান হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে 1s, এখানে l এর মান 1। আর 1s এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 1, 2s এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 2, 2b এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 3, 3s এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 3, 4p এর ক্ষেত্রে 3p এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 4, 3d এর ক্ষেত্রে পাচ্ছি 3 প্লাস 2 অর্থাৎ 5, 4s এর ক্ষেত্রে 4 প্লাস 0 4, 4p এর ক্ষেত্রে 4 প্লাস 1 5, 4d এর ক্ষেত্রে 4 প্লাস 2 6, 4f এর ক্ষেত্রে 4 প্লাস 3 7, 5s এর ক্ষেত্রে 5 প্লাস 0 5, 5p এর ক্ষেত্রে 5 প্লাস 1 6। এটি হচ্ছে n প্লাস l এর মান। n প্লাস l এর উপর ভিত্তি করে যদি অরবিটাল গুলোকে সাজাই, তাহলে আমরা দেখব শুরুতে আসতেছে সবচেয়ে শক্তি কম কার। এখানে বলে রাখা উচিত যে n প্লাস l এর যে শক্তি ক্রমটা, সেটি হলো n প্লাস l এর মান যার বেশি তার শক্তি বেশি, এবং n প্লাস l এর মান যার কম তার শক্তি কম। এভাবে যদি আমরা দেখি, তাহলে এখানে n এর মান, n প্লাস l এর মান সর্বনিম্ন হচ্ছে 1s, এক্ষেত্রে এটা হবে, এর শক্তিটা সবচেয়ে কম হবে। এরপরে হচ্ছে 2s, 1s এর পরে 2s। এখন 2p এবং 3s এর ক্ষেত্রে আমরা 2p এবং 3s এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি, দুই ক্ষেত্রেই n প্লাস l এর মান হচ্ছে একই, দুই ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 3। যখন n প্লাস l এর মান একই হবে, সেক্ষেত্রে যে অরবিটালে n এর মান বেশি তার শক্তি বেশি বলে ধরে নেওয়া হবে। যেহেতু 2p এবং 3s এর ক্ষেত্রে n এর মান বেশি 3s এর ক্ষেত্রে, এ কারণে 3s এর শক্তি 2p অপেক্ষা বেশি। অর্থাৎ এরপরে আমরা লিখব 2p, এরপরে 3s, 3s এর পরে আমরা 4 যুক্ত দেখতেছি দুটা, 4, 3p এবং 4s। এই দুটোর মধ্যে একইভাবে আমরা যেহেতু দেখছি যে 3p এর ক্ষেত্রে n এর মান কম, এখানে শক্তি কম, 4s এর ক্ষেত্রে 4 n এর মান বেশি, কারণ শক্তি বেশি। অর্থাৎ এরপরে আমরা লিখব 3p, 3p এর পরে আসবে 4s। এখন 5 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা 5, এখানে একটা 5 এবং এখানে একটা 5। এই তিনটার মধ্যে এটা আগে হবে, 3d টা আগে,
এরপরে 4p, এরপরে 5s। এভাবে করে আমরা অরবিটালের শক্তির ক্রমটা দেখতে পারি। আউটবো নীতি, আউটবো নীতিতে আউটবো হচ্ছে একটি জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে নিম্ন থেকে উচ্চ ক্রম। আউটবো নীতিটি হলো কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এটি প্রথমে নিম্ন শক্তির অরবিটাল এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, এটি হলো আউটবো নীতি। আউটবো নীতি অনুসারে অরবিটালের শক্তি ক্রমটি দেখার জন্য আমরা n প্লাস l এর সহযোগিতা নিতে পারি। n প্লাস l এর মানের উপর ভিত্তি করে আমরা অরবিটালের শক্তি নির্ণয় করতে পারি। এক্ষেত্রে নিয়মটি হচ্ছে যে সকল অরবিটালের n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি, এবং যে সকল অরবিটালের n প্লাস l এর মান কম তার শক্তি কম। এখানে বলে রাখা উচিত যে যখন n প্লাস l এর মান উভয় অরবিটালের ক্ষেত্রে একই হবে, সেক্ষেত্রে যে অরবিটালে n এর মান কম তার শক্তি কম, এবং যে অরবিটালে n এর মান বেশি তার শক্তি বেশি হিসেবে ধরে নেওয়া হবে। আমরা যদি এই হিসাবে ইলেকট্রন এই হিসেবে যদি আমরা অরবিটাল গুলোকে সাজাই, তাহলে আমরা দেখব এক্ষেত্রে 1s এর পরে 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s এভাবে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের আউটবো নীতি। এই আউটবো নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমাদের কোয়ান্টাম সংখ্যার আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। এই অরবিটালের যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটি আমরা কোয়ান্টাম সংখ্যা কনসেপ্ট যেখানে আমরা পড়েছিলাম সেখানে আসলে আমরা জেনে আসি। তারপরে যারা তোমরা কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার না, তারা কোয়ান্টাম সংখ্যার যে ভিডিও গুলো আছে সেই কোয়ান্টাম সংখ্যার ভিডিও গুলো দেখে দিলেই কোয়ান্টাম সংখ্যার রিলেটেড যে প্রবলেম গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা যদি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন 7, তাহলে দেখবো এক্ষেত্রে 1s। এখানে একটা টেকনিক মনে রাখা উচিত যে যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখি যে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 10 এর কম, 10 এর কম যদি হয় তাহলে সাধারণত আমরা 2p পর্যন্ত আমরা যেতে গেলেই হয়ে যায়। 1s, 2s, 2p, এখানে ইলেকট্রন দুইটা, এখানে দুইটা, চারটা, আর থাকতেছে কয়টা, 7টা, 3টা থাকতেছে। এটি হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আউটবো নীতি অনুসারে। আমরা যদি আরেকটা দেখি 15 ফসফরাস, 10 এর উপর, 10 পর্যন্ত মানে হচ্ছে আমাদের 1s, 2s, 2p পর্যন্ত যেতেই হবে, তার মানে 2 2 6, এখানে 10। এরপর উপরে যাব, এরপরে আমাদের 2p এর পরে ইলেকট্রন যাবে 3s এর ক্ষেত্রে, আমরা 3s এ দিলাম, 3s ইলেকট্রন দিতে পারে দুইটা, 12টা হলো, এখনো ইলেকট্রন আছে। এরপরে আমরা 3s এর পরে যাবে 3p, এরপর লিখবো আমরা 3p। 3p এর ক্ষেত্রে কত হবে, এখানে 12 আর 3টা থাকতেছে 15। তো এটি হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আউটবো নীতি অনুসারে। আউটবো নীতি থেকে একটি প্রশ্ন খুব বেশি করা হয়, সেটি হলো, প্রশ্নটা আসে এভাবে, পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কি? জ্ঞানমূলক প্রশ্নে আউটবো নীতি কি এটা আসে, আর অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্ন খুব বেশি আসতে দেখা যায়। পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? এই প্রশ্নটি আমরা আউটবো নীতি যদি আমরা জানি তাহলে সহজেই করতে পারি। আউটবো নীতিটি হলো কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথম দিকের অরবিটাল গুলো শক্তি কম, 1s এর পরে 2s, এরপরে 2p, এরপরে 3s, 3p, 4s, 3d। আমাদের মূলত এখানকার যে প্রশ্নটা আছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের এই দুইটা 4s এবং 3d, এই দুটা অরবিটালকেই আসলে মার্ক আপ করা হচ্ছে। আমরা আউটবো নীতি অনুসারে এটি সহজেই ব্যাখ্যা দিতে পারি। যেহেতু 4s এবং 3d এর মধ্যে 4s এর ক্ষেত্রে n প্লাস n এর মান 4 এবং 3d এর ক্ষেত্রে n প্লাস n এর মান 5, আমরা
আউটগণিত অনুসারে জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল প্রবেশ করবে। যেহেতু 4s এবং 3d এর মধ্যে n প্লাস n এর মান কম 4s এর ক্ষেত্রে, এ কারণে 4s এর শক্তি কম, এ কারণে লাস্ট ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s অরবিটালে যাবে। এই কারণে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি হবে 1s2 2s2 2p6 10 হয়ে গেছে 3s2 3p6 এবং 4s1। এটি হচ্ছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন তার কারণ। এরপরে আমাদের এখানে আরেকটি প্রশ্ন খুব আসতে দেখা যায়, সেটি হলো, প্রশ্নটা হয় এরকম, কপার ক্রোমিয়াম এই দুইটি মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউটবো নীতি মেনে চলে কিনা এটা ব্যাখ্যা করতে বলে। তো আমরা যদি এই নীতিটাতে যাই, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, আমরা ক্রোমিয়াম জানি 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। লেখার ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করব, 2 3 4 এভাবে মেনটেন করব। 4s আগে 3d পরে এটা লেখা যাবে না। আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে খেয়াল করছি যে ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে আগে আমরা 4s ইলেকট্রন দিব, তারপর ইলেকট্রন দিব 3d দেব। সেই হিসাবে যদি আমরা ইলেকট্রন দেই তাহলে দেখবো এখানে টোটাল 18টা ইলেকট্রন হয়ে গেছে। এখানে যদি আমরা দুইটা দিই 20টা হচ্ছে, এখানে আমরা দেবো তাহলে 4টা। এটা হওয়া উচিত ছিল। আউটগো নীতি অনুসারে এটি ক্রোমিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা হুন্ডের নীতি অনুসারে জানি D4 এবং D4 এবং D9 এই দুই অরবিটালটি খুবই অস্থিতিশীল হওয়ার কারণে এই দুইটি অরবিটাল এক্সিস্ট করে না। এ কারণে 3d4 এবং 3d9 অর্থাৎ D4 এবং D9 এই দুইটি অরবিটাল এর শক্তিটি এর স্থিতিশীলতা খুবই কম হওয়ার কারণে এই ক্ষেত্রে যেটা কাজ করতে হয়, পার্শ্ববর্তী s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে 3d4টা 3d5 করতে হয়। তার মানে আমাদের নরমালি ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল D4 4s2, কিন্তু সেটা না হয়ে হচ্ছে 3d5 4s1। যেহেতু আমরা এই একটু কারেকশন করলাম বা একটু চেঞ্জ করলাম, এই কারণে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। ঠিক একইভাবে আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাসটি খেয়াল করি, কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এখানে আমরা যদি দুটো ইলেকট্রন দিই তাহলে থাকে 9। আউটবো নীতি অনুসারে এটি হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা একটু আগে বললাম যে হুন্ডের নীতি অনুসারে D4 এবং D9 এই দুইটি অরবিটাল এর শক্তি স্থিতিশীলতা খুবই কম হয়, এই দুইটি অরবিটাল এক্সিস্ট করে না। এক্ষেত্রে পার্শ্ববর্তী যে s অরবিটাল আছে সেই পার্শ্ববর্তী s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে D9 যেটা ছিল সেটা D10 করতে হয়। এই কারণে এটিও, যেহেতু আমরা কারেকশন করছি, এই কারণে এটিও হলো আউটবো নীতির ব্যতিক্রম। অর্থাৎ আমরা যদি দেখি যে আউটবো নীতি মেনে চলে না 1 থেকে 30 এর মধ্যে মৌলটার মধ্যে যদি হয়, তাহলে আমরা বলবো ক্রোমিয়াম এবং কপার। ক্রোমিয়াম কেন মেনে চলে না? কারণ এখানে D4 আছে, D4টা 5 হয়ে যায়। আবার কপার মেনে চলে না কেন? কারণ এখানে D9 আছে, অর্থাৎ D9 থেকে D10 হয়ে যায়। দুই ক্ষেত্রে যেহেতু আমরা এই কারেকশনটা করতেছি, এই কারণে কপার এবং ক্রোমিয়াম স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটি, অর্থাৎ আউটবো নীতি অনুসারে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস মেনে চলে না। এ কারণে এই দুটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। মূলত এই চ্যাপ্টারের আউটবো নীতি থেকে এই প্রশ্নগুলো খুব বেশি আসতে দেখা যায়। এক, আউটবো নীতি কি? আউটবো নীতিটি ব্যাখ্যা করুন। 3, প্রশ্ন আসতে পারে যে আউটবো নীতি অনুসারে কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখো। এরপরে যে প্রশ্নটা আসে সেটি হলো যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি অর্থাৎ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? আমরা ব্যাখ্যা করে নিলাম। এরপর আরেকটা প্রশ্ন আসে, কপার ও ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন? উদ্দীপকে এই মৌলগুলো দেওয়া থাকবে 24 এবং 29। সেক্ষেত্রে বলতে পারে যে কোনটি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস হয় না, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কোনটি। এটা
আমরা আহ্বান নীতি অনুসারে এই প্রশ্নগুলোই বেশি আসতে দেখা যায়। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে যে আহ্বান নীতি অনুসারে যে প্রশ্নগুলো আসে এবং এদের ক্ষেত্রে ব্যাখ্যাটা কেমন হয় আশা করি তোমরা বুঝে গেছো। এটি হলো আহ্বান নীতি। আমরা এর পরের ক্লাসগুলোতে আমরা অন্য নীতিগুলো নিয়ে হাজির হব। হুন্ডের নীতি হলো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করবে যেন এটি সর্বোচ্চ অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকে এবং এদের স্পিন একইমুখী হয়। এটি হলো হুন্ডের নীতি। আমরা যদি নীতিটি খেয়াল করি, নীতিটা আবার যদি দেখি, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং এদের স্পিন একইমুখী হয়। এটি মূলত হুন্ডের নীতি। আমরা হুন্ডের নীতি অনুসারে যখন ইলেকট্রন বিন্যাস করব তখন অবশ্যই এখানে বক্স পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাস করব। আমরা কয়েকটি ইলেকট্রন বিন্যাস যদি দেখি, আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করি, নাইট্রোজেন 7, তাহলে দেখব এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটি অর্থাৎ এর আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটি হয় এভাবে 1s2 2s2 2p3। আমরা এটি হুন্ডের নীতি অনুসারে যদি দেখি তাহলে আমরা দেখব বক্স করে লিখব 1s 2s। আমরা জানি পি এর টোটাল অরবিটাল আছে 3টি, 2p। ইলেকট্রন 7টি আছে, 1 2 3 4 5 6 7। এখানে আরেকটা কথা বলে রাখি, হুন্ডের নীতিটি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন যদি প্রশ্ন হয় হুন্ডের নীতিটি কেন এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ এস এর কোনো অরবিটাল নেই। এস এর একটি অরবিটাল আছে, অর্থাৎ এস এর কোনো সাব অরবিটাল নেই। পি এর যেমন অরবিটাল আছে 3টি, পিএক্স পিওয়াই পিজেড। ডি এর আছে টোটাল 5টি, ডিএক্সওয়াই ডিওয়াইজেড ডিজেডএক্স ডিএক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার এবং ডি জেড স্কয়ার, এবং এফ এর আছে টোটাল 7টি। যেহেতু এস অরবিটালের কোনো এরকম অরবিটাল নেই, আমরা উপ অরবিটাল বা উপশক্তি স্তর নেই, সেক্ষেত্রে আমরা এস এর অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতিটি প্রয়োগ করতে কখনোই পারবো না। আমরা যদি এখানে আসি তাহলে দেখবো যে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখছি যে প্রথমে 1s, এখানে 2টা ইলেকট্রন চলে গেছে, সেকেন্ড 2s, এখানে 2টা ইলেকট্রন চলে গেছে। এরপরে পরের যে ইলেকট্রন গুলো আছে আমরা পিএক্স পিওয়াই পিজেড, আমরা কখনোই কিন্তু এখানে পিএক্স কে একেবারে 2টি ইলেকট্রন দিতে পারবো না। এটি মূলত হুন্ডের নীতিতে বলা হচ্ছে। এখানে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এখানে এটি পিএক্স পিওয়াই পিজেড কখনোই একই অরবিটালে ইলেকট্রন দেওয়া, যেহেতু আমরা বলছি সমশক্তি সম্পন্ন অরবিটাল, পি এর সমশক্তি সম্পন্ন অরবিটাল পিএক্স পিওয়াই পিজেড, এই এদের ক্ষেত্রে মূলত এই নীতিটা প্রযোজ্য। যে এখানে বলছে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকে। এখন আমরা যদি ইলেকট্রন এখানে 2টা প্রবেশ করাই, কারণ প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 2টা, আমরা যেখানে 2 প্রবেশ করাই এখানে 1, সেক্ষেত্রে কি আমাদের নিয়মটা মানবো? অর্থাৎ বলা হচ্ছে এখানে সর্বোচ্চ বিজোড় অবস্থা থাকবে, এখানে সর্বোচ্চ বিজোড় হলো না। এখন আমরা যদি একটা করে প্রবেশ করি তাহলে আমরা দেখবো px1 py1 এবং pz1, সেক্ষেত্রে কি নিয়মটা মানছে। এবং এরপরে বলা হচ্ছে এদের স্পিন একইমুখী হবে। শেষে এই কথাটা একটু মার্ক করি আমি, যে এদের স্পিন একইমুখী হবে। এদের স্পিন একইমুখী বলতে বোঝাচ্ছে যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই এটি কি স্পিন দেওয়া হচ্ছে ঘড়িকাটার দিকে, অর্থাৎ প্লাস হাফ। এটি মূলত হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। হুন্ডের নীতি অনুসারে আমরা যদি আরেকটি ইলেকট্রন বিন্যাস করি, আরেকটা মৌলের, আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে করি 1s 2s 2p এর ক্ষেত্রে 3টি 2p। আমরা ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে দেখব 4 5 6 7 8। অর্থাৎ যখন দেখবো এদের সর্বোচ্চ সংখ্যক বেজোড় অবস্থার ক্ষেত্রে আমরা এখানে তো অবশ্যই আমরা একটা করে ইলেকট্রন প্রবেশ করেছি, এরপর পরের ইলেকট্রনটা কোথায় যাবে? অবশ্যই প্রথমটাতেই যাবে। এটি হলো হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আর যদি আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে বলে তাহলে বক্স পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। হুন্ডের নীতি থেকে সাধারণত প্রশ্ন হয়, হুন্ডের নীতি কি? হুন্ডের নীতিটি ব্যাখ্যা করো। হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস লেখো। এই 3টি প্রশ্ন বেশি হতে দেখা যায়।
আরেকটি এমসিকিউ এই একটা প্রশ্ন খুব বেশি আসে, কোন অরবিটালের ক্ষেত্রে হুন্ডি নীতি প্রযোজ্য নয়? আমরা এই উত্তরটি একটু আগে দিয়ে দিছি, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডি নীতি প্রযোজ্য নয়। যদি বলা হয় যে কেন প্রযোজ্য নয়, তাহলে আমরা দেখবো যে সমশক্তি সম্পন্ন অরবিটাল এস অরবিটালের ক্ষেত্রে পাওয়া যায় না, এই কারণে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডি নীতি প্রযোজ্য নয়। এটি হলো হুন্ডি নীতি। পলির বর্জন নীতি, এটি মূলত বিজ্ঞানী পলি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এনটি দিয়েছিল। 1925 সালে বিজ্ঞানী পলি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এই নীতি প্রদর্শন করছিল। তার নাম অনুসারে এই নীতিকে পলির বর্জন নীতি বলে। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। পলির বর্জন নীতিটি হলো কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না বা এক হতে পারে না। এটি হলো পলির বর্জন নীতি। কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। এটি হলো পলির বর্জন নীতি। আমরা যদি পলির বর্জন নীতিটি ব্যাখ্যা করি, আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে খেয়াল করব 2 1s2। এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে টোটাল দুটি ইলেকট্রন আছে হিলিয়ামের। আমরা দুটি ইলেকট্রন এর ক্ষেত্রে আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। আমরা যদি নির্ণয় করে দেখব, হিলিয়ামের প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম ইলেকট্রনটি কোথায় যাচ্ছে? হিলিয়ামের প্রথম ইলেকট্রনটি যাচ্ছে 1s1 এ। 1s1 এর ক্ষেত্রে এখানে n এর মান 1, l এর মান যেহেতু s অরবিটাল এই কারণে 0, m এর মান এখানে s এর একটাই সেটা হচ্ছে 0, s এর মান হচ্ছে যেহেতু ইলেকট্রনটি ফার্স্ট টাইম প্রবেশ করছে অরবিটালে এই কারণে s এর মান প্লাস ½ অর্থাৎ আমরা হিলিয়ামের প্রথম ইলেকট্রনের জন্য আমরা দেখলাম চারটি কোয়ান্টাম সংখ্যার মান। এখানে n এর মান 1, l এর মান 0, m এর মান 0 এবং s এর মান প্লাস ½ আমরা যদি দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে খেয়াল করি, হিলিয়ামের দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব এর দ্বিতীয় ইলেকট্রনটি গেছে বা আছে 1s2 তে। আমরা 1s2 এর জন্য যদি আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেখি, তাহলে আমরা দেখব এখানে n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান এখানে -½ এখানে -½ হওয়ার কারণ যদি কোনো অরবিটালে ইলেকট্রন ফার্স্ট টাইম প্রবেশ করে সেক্ষেত্রে এর স্পিন হয় +½ আর যদি সেকেন্ড টাইম প্রবেশ করে সেক্ষেত্রে স্পিন -½ যেহেতু আমরা দেখছি যে 1s2 এর ক্ষেত্রে এই ইলেকট্রনটা সেকেন্ড টাইম প্রবেশ করছে, এই কারণে এই ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ s এর মান হচ্ছে -½ আমরা এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের হিলিয়ামের দুটি ইলেকট্রনের জন্য যে আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মান যদি খেয়াল করি, তাহলে দেখব এর প্রথম যে n এর মান দুইটা একই, l এর মান একই, m এর মান একই, কিন্তু s এর মান ভিন্ন। এখানে s এর মান একই না, s এর মানটি একই না, s এর মানটি ভিন্ন। এই কারণে পাউলি বা পলি বলছে কোন পরমাণু যে কোনো পরমাণু দুটি ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। এর তিনটি যদি মিলেও যায় একটি কখনোই মিলবে না। এটি হলো পলির বর্জন নীতি। চতুর্থ অরবিটের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, অথবা মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো, অথবা মোট অরবিটাল নির্ণয় করো। আমরা এটা একটু দেখবো। যেহেতু বলা হচ্ছে চতুর্থ অরবিট, এক্ষেত্রে আমরা n এর মান নিব 4। n এর মান 4 এর জন্য আমরা l এর মান পাবো টোটাল 4টি,
0 1 2 এবং 3। 0 এর জন্য পাবো আমরা s অরবিটাল, 1 এর জন্য পাবো আমরা p অরবিটাল, 2 এর জন্য পাবো আমরা d অরবিটাল এবং 3 এর জন্য পাবো আমরা f অরবিটাল। l এর মান 0 হলে m এর মান আমরা 0ই পাবো। 1 এর জন্য পাবো আমরা -1 0 +1, 2 এর জন্য পাবো আমরা -2 -1 0 +1 +2, 3 এর জন্য পাবো আমরা +3 সরি -3 -2 -1 0 +1 +2 +3। আমরা যদি একটা জিনিস দেখি, এখানে m এর মানটি অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এখানে m এর মান কয়টি আছে? একটি আছে, এজন্য এখানে অরবিটাল কয়টি হবে? একটি। 3টি আছে, অর্থাৎ এখানে 3টি। এখানে 5টি আছে, এখানে এজন্য 5টি। এখানে টোটাল 7টি আছে, এজন্য 7টি। এখন এখানে হচ্ছে একটি যেহেতু আছে অরবিটাল, তার মানে একটা কি হবে? প্লাস মাইনাস হাফ হবে। 3টি আছে, অর্থাৎ 3টি প্লাস মাইনাস হাফ। 5টি থাকার কারণে 5টি প্লাস মাইনাস হাফ। 7টি থাকার কারণে 7টি প্লাস মাইনাস হাফ। অর্থাৎ টোটাল আমরা দেখতেছি এখানে মোট অরবিটাল আছে কতগুলো? এখানে মোট অরবিটাল সংখ্যা লেখা হয়নি। মোট অরবিটাল আছে এখানে 7 5 12 3 15 1 16, অর্থাৎ 16টি আছে মোট অরবিটাল। এবং ইলেকট্রন সংখ্যা যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা দেখব এখানে আসলে 2টা, এখানে 3টা, 3 2 5টি। আমরা যদি এখানে আরেকটা ঘর বৃদ্ধি করতাম তাও হয়তো। আমরা টোটাল গুণে দেখব, টোটাল আমাদের ইলেকট্রন সংখ্যা হবে এখানে 32টি। আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা হবে 32টি। অর্থাৎ আমরা এই জিনিসটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। 32 এর সাথে 4 এর একটা সম্পর্ক আছে। এই যে 32 এর সাথে 4 এর একটা সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে 2n স্কয়ার, 2 × 4 স্কয়ার, অর্থাৎ হলো 32। এটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কোন অরবিটে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n স্কয়ার, যেখানে n হচ্ছে অরবিট সংখ্যা। এবং যদি বলা হয় যে ইলেকট্রন সংখ্যার পরিবর্তে যদি বলা হয় অরবিটাল সংখ্যা, তো অরবিটাল সংখ্যার ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে n স্কয়ার। এই যে 16টি, এই 16 এর সাথে আমরা যদি 4 এর সম্পর্ক দেখি তাহলে কি হবে? n স্কয়ার। অর্থাৎ এখানে যেহেতু কত 4 স্কয়ার, এর জন্য 16। তাহলে মূলত আমরা এখান থেকে কি শিখলাম? যে 2n স্কয়ার মূলত ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। তাহলে ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, অরবিটাল সংখ্যা n স্কয়ার। এটি মূলত খুব এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পুরো বিষয়টাকে যদি আমরা আরেকবার খেয়াল করি তাহলে দেখব n এর মান যদি 4 হয় সেক্ষেত্রে n এর মান পাবো আমরা 0 1 2 3, এবং 0 এর জন্য s অরবিটাল, s এর 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, 3 এর জন্য f অরবিটাল। 0 এর জন্য l এর মান পাবো আমরা, m এর মান পাবো আমরা 1 0 সরি l এর মান 0 এর জন্য m এর মান পাবো আমরা 0, l এর মান 1 এর জন্য আমরা m এর মান পাবো -1 0 +1, 2 এর জন্য পাবো -2 -1 0 +1 +2, 3 এর জন্য পাবো -3 -2 -1 0 +1 +2 এবং +3। আমরা সংখ্যা যদি দেখি তাহলে আমরা এখানে দেখবো একটি, এখানে 3টি, এখানে 5টি, এখানে 7টি। তো স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রত্যেকটা অরবিটালের ডাবল হচ্ছে, এই যে একটি আছে এর জন্য একটা প্লাস মাইনাস হাফ, মানে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। এখানে 3টি প্লাস হাফ 3টি মাইনাস হাফ, এখানে একইভাবে 5টি প্লাস মাইনাস হাফ, এখানে 7টি প্লাস মাইনাস হাফ। টোটাল ইলেকট্রন হচ্ছে এখানে 14টি, এখানে 10টি, এখানে 6টি, এখানে 2টি, যোগ করলে হচ্ছে 32টি। অর্থাৎ এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টি, এবং মোট অরবিটাল সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা 32টি, মোট অরবিটাল সংখ্যা 16টি। এবং এটি আমরা দুইটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, যে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n স্কয়ার এবং অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার। এবং এই প্রশ্নটা মূলত হচ্ছে খুব বেশি আসে। আশা করি কোয়ান্টাম সংখ্যার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই 3টি কোয়ান্টাম সংখ্যা বিষয়ে যদি ধারণা রাখা যায় তাহলে আমরা সহজেই এখানে এই পুরো যে টেবিলটা করলাম এই টেবিলটা আমরা ক্লিয়ার করতে পারবো। এটি হচ্ছে টেবিল। আমরা এর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা শিখবো কোয়ান্টাম ট্রি কি জিনিস, সেটা আমরা শিখবো।
আমরা যদি টেবিলটা খেয়াল রাখতে পারি তাহলে কোয়ান্টাম ট্রিটা আমরা সহজেই পারবো। ধন্যবাদ। আমরা এই ভিডিওতে আমরা জানতে পারবো একটা নতুন টপিকস, কোয়ান্টাম ট্রি। আমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই তিনটা কোয়ান্টাম সংখ্যা বিষয়ে ধারণা রাখতে পারি বা জানি বিস্তারিত, তাহলে আমরা কোয়ান্টাম ট্রিটা সহজেই জানতে পারবো। অর্থাৎ কোয়ান্টাম ট্রিটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কোয়ান্টাম সংখ্যার চারটি যে কোয়ান্টাম সংখ্যা আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের জানা। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম ট্রিটা জানতে পারলে আমাদের সবগুলো জানা হয়ে গেছে, বুঝে নিতে হবে। আর যদি আমরা কোয়ান্টাম ট্রিটা ভালোভাবে না বুঝি তাহলে বুঝবো যে আমাদের আগের যে ভিডিওগুলো আছে বা আগের যে টপিকগুলো আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই ধারণাটা আমাদের ক্লিয়ার হয়নি। তো আমরা আবার ওখানে চলে যাব। অর্থাৎ কোয়ান্টাম ট্রি হচ্ছে যে আমাদের কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টটা আমরা ঠিকমতো নিতে পারছি কিনা সেটা বোঝার জন্য মূলত কোয়ান্টাম ট্রি। এখানে আমরা এন এর মান 4 দিয়ে শুরু করি। এন এর মান 4 হলে আমরা এন এর মান পাবো কয়টা টোটাল? 3টা পাবো, সরি 4টা পাবো। এন এর মান পাবো আমরা 0, 1, 2, 3। এই যে এটা একটু আমরা এই সাইডে লিখি। 0 জন্য আমরা এম এর মান পাবো 1টি 0, এর জন্য পাবো আমরা এম এর মান টোটাল 3টি, -1, 0, +1। 2 এর জন্য পাবো আমরা টোটাল 5টি। আমরা শুধু সংখ্যাটা লিখি, -2, -1, 0, +1, +2। 3 এর জন্য পাবো আমরা টোটাল 7টি। অর্থাৎ -3, -2, -1, 0, +1, +2, +3। এরপরে আমরা দেখবো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে আমরা পাবো একটাই, এখানে পাবো 2টি টোটাল, প্লাস হাফ, মাইনাস হাফ। এখানে পাবো আমরা 2টা, এখানে 2টা, এখানে 2টা, প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ। এক্ষেত্রেও পাবো আমরা টোটাল 2, 4, 6, 8, 10। আমরা যদি লিখি প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ, মাইনাস হাফ। এভাবে একইভাবে আমরা এটার জন্য যখন আমরা পুরোটা কমপ্লিট করব, এখানে 2, 4, 6, 8, 10, 12, 14। এটা পুরোটা যখন ডিজাইন করব এটাকে আমরা বলবো কোয়ান্টাম ট্রি। আমরা এই কোয়ান্টাম ট্রিটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝবো যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার বিষয়ে ধারণা হয়ে গেছে। এটি হলো তো মূলত আমাদের কোয়ান্টাম সংখ্যা শেখার লাস্ট স্টেপ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।